experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। আফরার এমন দৌড়ে যাওয়া দেখে নাদিয়ার মনে আনন্দের জোয়ার বয়ে যায়, উল্লাসে ফেটে পড়ে সে। এই ভয়টাই সে দেখতে চেয়েছিল, ভাবি বানাবে, তবে তার অভিভাবক নয়। মেয়েটাকে বুঝতে হতো সে কার সাথে উঁচু গলায় কথা বলছে। নাদিয়া মাহমুদ ছাড়ার পাত্রী নয়। তার চোখ যে জুহুরির চোখ, যা বা যাকে চোখে পড়ে এবং ভালো লেগে যায় তার নিস্তার নেই, যতক্ষণ না সে চাইবে। অনল মাহমুদ মস্ত বড় হার্ট স্পেশালিস্ট। কেরিয়ার জীবনে ছোটোখাটো হুটহাট কেস ব্যতীত আর কোনো কেসেই অসফল নন তিনি। এর জন্য তার অবশ্য ডিম্যান্ডের খামতি নেই। সুযোগটা লুফে নিতেও সময় ব্যয় করেন না তিনি। যেখানে 50,000-এ কাজ হয়ে যাবে সেখানে লাখ লাখ টাকা ডিমান্ড করে আছে এতদূর। তার মালিকানায় আজ দেশের মস্ত বড় 3টা হসপিটাল। অবশ্য লাখ টাকা ডিমান্ড তা কেবল টাকাওয়ালাদের কাছেই। গরিবদের কাছে তো সে মানবতার এক অপার মাধ্যম। কপালে অনেক মানুষের দোয়া তার জুটেছে, আবার অনেক মানুষের অভিশাপও। সেসবে সে কান বা চোখ কোনোটাই দেন না, প্রয়োজনই পড়ে না। দিব্যি তো জীবন চলে যাচ্ছে। নিজের কেবিনেই বসেছিলেন তিনি, পাশেই স্ত্রী মিসেস নুরি। ব্রেক টাইম কাটাচ্ছেন দুজন। লাঞ্চ সেরেই আরামে চোখ বুঝেছেন দুজনে। হাতের মুঠোয় হাত, শক্ততার বাঁধন। আহা, ভালোবাসা! হসপিটালে ভালোবাসার আইকন হিসেবে বেশ আলাপ হয়। দুজন তখন মুখোমুখি হাসে। হাসিটার অর্থ সবাই আনন্দেই কাটিয়ে নেয়, বোঝার কি আছে। হুট করে বন্ধ চোখের পাতা খুলে মিসেস নুরি বললেন, ছেলেটাকে এখন বিয়ে করানো উচিত, বয়স তো আর কম হলো না। অনল মাহমুদ চোখ বন্ধ করেই হাসলেন, বললেন, সেসবে তোমার মন দিতে হবে না, তুমি মন দাও আমার দিকে। সবাইকে সবটা ভাবতে হয় না। মিসেস নুরির মুখটা ছোট হলো, মলিন হলো। ভাবতে হয় না নাকি ভাবতে মানা? অনল মাহমুদ চোখ খুলে তার দিকে তাকে মিষ্টি করে হাসলেন। মিসেস নুরিও মুখে হাসি ফুটালেন, সে হোক জোর করে হোক ইচ্ছে করে। অনল মাহমুদ বললেন, তোমার একমাত্র কাজই হলো আমাকে সময় দেওয়া, আমাকে নিয়ে ভাবা, আমার সাথে থাকা। তুমি কেন ছোটখাটো বিষয়ে মন দেবে? আচ্ছা বাবা, আর সেসব ভাবনো। দুজনে একসাথে হেসে উঠলেন। এমনভাবে কথা বলতে লাগলেন যেন টিনেজ বয়সে সত্য প্রেমে পড়ার ফিলিংস উপভোগ করছেন দুজনে। হাতের মুঠোয় আজ 10 টাকার চিপস। মেয়েটা তাকে কাল বলে দিয়েছে চিপস নিয়ে যেতে। প্রতিদিন নাকি তার ওই 5 টাকার লজেন্স খেতে ভালো লাগে না। আফরার তখন শক্ত গলায় কিছু কথা শোনাতে ইচ্ছে হয়েছিল, তবে কী বুঝে যেন চুপ থেকে সায় দিয়েছে। অগত্যা তাকে আরও 5 টাকা বেশি খোয়াতে হলো। এখানেই হয়তো ধনী গরিবের তফাৎ। গরিবের কোনো ছেলে মেয়েকে যদি সে প্রতিদিন এমন লজেন্স দিত, হয়তো খুশিতে চিকচিক করা চোখ নিয়ে তাকিয়ে থাকতো, সাহস করে বাড়িয়ে আনার কিছু বলতো না, কারণ তাদের জানার পরিধি তো ওই 5 টাকার লজেন্সে। অথচ ধনীর দুলালি বাহারি খাবার গলাধাকরণ করে, তাদের কি আর প্রতিদিন এই 5 টাকার লজেন্স চলে? গেট পেরিয়ে আফরা বাড়িতে ঢোকে। ভার্সিটি থেকে আগে চলে আসায় আজ একটু শপিংয়ে গিয়েছিল সে। টুকটাক বাজার করে বাড়িতে রেখে তারপর এসেছে, তাই একটু দেরি হয়েছে। না জানি মেয়েটা আজ তাকে কেমন সময়ের জ্ঞান দেয়। দরজায় দাঁড়িয়ে কলিং বেল চেপে দেবে, ভেতর থেকে চিৎকারের শব্দ ভেসে আসে। থরথর করে কেঁপে ওঠে আফরা। হাত থেকে চিপসের প্যাকেট পড়ে যায় মাটিতে। এলোমেলো পায়ে দৌড়ে রান্নাঘরের জানালার ধারে দাঁড়ায়। বেশ বড় জানালাটা, উকি দিতেই ড্রয়িং রুমের দৃশ্য নয়ন যুগলে এসে বাড়ি খায়। চোখ বুঝে নেয় সে, এই কেমন বাড়ি? তার আর কি কি জানার আছে? এবারের মানুষগুলো আদৌ মানুষ তো? জানালা থেকে সরে আসে, মন চাইছে এক ছুটে বেরিয়ে যেতে, আবার বিবেক যেন বাধা দিচ্ছে, বলছে তাকে ভেতরে যেতে। হয়তো সে কলিং বেলটা চাপলেই মেয়েটা বিপদ থেকে রক্ষা পাবে। নিজেকে ঠিকঠাক করে চিপসের প্যাকেটটা আবারও হাতে তুলে নেয়। কাপা কাপা হাতে কলিং বেল চাপতেই ভেতরের ছেড়ে দাও, কাছে এসো না আর্তনাদ থেমে যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলে আফরা। দূর থেকেই আজ কোনো মেয়েকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে পেরে মায়ের কথা বড্ড মনে পড়ছে আফরার। দরজা খোলার শব্দ, কারো তীক্ষ্ণ দৃষ্টি তার ওপর। ইতস্তত ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকে আফরা। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আরাফ বলে ওঠে, আজ সুন্দরীর এত দেরি হলো? টাকা কি এমনি এমনি দেওয়া
হয় নাকি? সহ্য হয় না আফরার। একজন ধর্ষকের সামনে দাঁড়িয়ে এমনিতেই তার শরীর ঘিনঘিন করছে, তার উপর এমন কথা। অপ্রসন্ন কণ্ঠে বলল, টাকাটা নিশ্চয়ই আপনি দিচ্ছেন না? পথ থেকে সরুন। সরবো না, কি করবে? যাও দেখি। হা হা হা। গা চালানো হাসি দিয়ে দরজা আগলে দাঁড়ায় আরাফ। রাগ হয় আফরার, মাথা উঁচু করে ড্রয়িং রুমে দৃষ্টি ফেলে। শাড়ির আঁচল আগলে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মিহির মা মনিরা। তার আসতে একটু দেরি হলেই হয়তো আজ এই মেয়েটা দেবর দ্বারা ধর্ষিত হতো। এগিয়ে এসে আরাফের মুখোমুখি দাঁড়ায় আফরা। কটমট দৃষ্টিতে তাকে আরাফের পায়ের ওপর হিল জুতোর শক্ত লাথি বসিয়ে হিসিস করে বলে ওঠে, আমি সুন্দরী, আমি রুদ্রমূর্তি। রাখতে আসিস না, রূপের তোপে পুরে ছাই হয়ে যাবি। পা ধরে লাফাতে থাকে আরাফ, চোখ মুখে ব্যথার ছড়াছড়ি। আফরা হেসে এগিয়ে যায়, মনিরার হাত ধরে উপরে চলে যায়। সে ভীতু, তবে এতটাও নয়। নিজের সম্মান কিভাবে রক্ষা করতে হয় সে জানে। মনিরা অবাক চোখে মেয়েটিকে দেখে যায়। এতদিন সে মেয়েটিকে ভীতু জানত, পরপর কয়েকদিন সে বাঁচিয়েছে মেয়েটিকে, আজ সেই ভীতু মেয়েটি তাকে বাঁচালো। আফরা মনিরার দিকে না তাকিয়ে বুঝে যায়, নরম সুরেই বলে ওঠে, মুখ বুজে সব সহ্য করলে আত্মচিৎকারগুলো ঘরের মাঝে মিলিয়ে যাবে। শক্ত হন আপু, এমন শক্ত হন যে বিপরীত মানুষটার আত্মচিৎকার যেন আপনাকে আনন্দ দেয়। গভীর রাত, চারিদিক অন্ধকারে ছেয়ে আছে। ঘুমন্ত শহর নিশ্চুপ। সরু রাস্তা দিয়ে দৌড়াচ্ছে আরাফ, বিধ্বস্ত তার চেহারা, চোখে মুখে ভয় ব্যথার ছড়াছড়ি। ফোলা চোখের কোণ ঘেঁষে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। কাটা গলাটায় কেমন সাদা মাংস বের হয়ে আছে। রক্তিম নাকটা থেতলে গেছে। কাটা বাম হাত নিয়ে ছটফট করতে করতে দৌড়াচ্ছে সে। উদ্দেশ্য লোকালয়। হাইওয়ে বড় রাস্তা ধরে এখনো সাঁই সাঁই করে গাড়ি ছুটে যাচ্ছে। একবার রাস্তাটা ধরতে পারলেই তার জীবন আজ বেঁচে যাবে। কাটা হাতের কাঁধ চাপড়ে ধরে পেছনে ঘুরল আরাফ। হুডি জ্যাকেট পরিহিত লোকটার হাতে মস্ত বড় ছুরি, তাকে ধরার জন্য ধাওয়া করছে। যদিও সে এখন লোকটার পায়ের শব্দ ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না, তবে লোকটাকে যে সে দেখেছে অনুমান তার ভুল নয়। আরাফের গলা ছেড়ে চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু ভয় ব্যথায় গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। মনে হচ্ছে আওয়াজ করলেই অন্ধকারে লোকটা তার অবয়ব টের পেয়ে যাবে, তাকে ধরে মস্ত বড় ছুরিটা গলায় বসিয়ে দেবে, আর সে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়বে। কথাটা মনে হতেই যেন আরাফের পায়ের গতি বৃদ্ধি পায়। এক সময় হাইওয়ের রাস্তার ল্যাম্প পোস্টটা চোখে পড়তে আশার আলো খুঁজে পায় সে। ওই যে দ্রুত বেগে একটা গাড়ি আসছে, বারবার উপরওয়ালাকে ডাকছে সে। এইবারের মতো বাঁচিয়ে নেওয়ার ক্ষত প্রার্থনাটা যেন কবুল হয়েই গেল। মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল সে। দ্রুতগামী ট্রাকটা শরীরটাকে ছুঁড়ে ফেলতে গিয়েও থেমে গেল। পটলা মাছের মতো লাফানো বুক, কুকুরের মতো বের করা জিহ্বা নিয়ে আরাফ ঢলে পড়ল রাস্তায়। ট্রাক ড্রাইভারকে নামতে দেখে হুডি পরা লোকটা লুকিয়ে পড়ল গাছের আড়ালে। তীক্ষ্ণ রক্তিম চোখ মেলে দেখতে লাগলো নেতিয়ে পড়া শরীরটা। চোখে যেন আক্রোশ, খিদে, রক্তের খিদেই বটে। আজ যে শিকার তার হাতছাড়া হয়ে গেছে। ট্রাক ড্রাইভার যখন তাড়াহুড়ো করে আরাফের শরীরটা মালবাহী ট্রাকে তোলে হসপিটালের পথ ধরল, লোকটা আড়াল থেকে বের হলো। ডান হাতে থাকা ছুরিটা মুখ বরাবর ধরে নাক টেনে ঘ্রাণ নিল। আহা, রক্তের ঘ্রাণ এত মিষ্টি কেন? খেতে না জানি কতটা মিষ্টি হবে, হয়তো অমৃত। বার কয়েক নিঃশ্বাস টেনে হিসিয়ে বলে উঠল, দ্বিতীয়বার আমার মুখোমুখি পড়িস না। তোর রক্তের ঘ্রাণ যে আমার পাকস্থলী নাড়িয়ে দিয়েছে, যতক্ষণ না স্বাদ গ্রহণ করবে থামবে না। অন্ধকারে আসা আগন্তুক আবারও অন্ধকারেই মিশে গেল, মিলিয়ে গেলেও রাতের কৃষ্ণ কুহরে। হয়তো আবারও কোনো একদিন দেখা মিলবে। হাতে শোভা পাবে মস্ত বড় সেই ছুরিটা, তীক্ষ্ণ রক্তিম থাকবে নয়ন যুগল, মনে থাকবে রক্তপানের আকাঙ্ক্ষা। এতটুকুই তো যথেষ্ট কারো জীবনের অন্তিম টানতে। কি রে বোন, আজ এত দেরিতে ঘুম থেকে উঠলি? রাতে ঘুমাসনি? বড় বোনের কথায় কিছুটা চমকালো অথই। ধরা পড়ার একটা ভাব। আফরা যেন এক নিমিষেই বুঝে ফেলল বোনের মনোভাব। রাগে কঠোর হলো তার মুখশ্রী। গজগজ করে বলে উঠল, দুধ দিয়ে কালসাপ পুষি আমি, খাই আমার টাকায়, চিকিৎসা চলে আমার টাকায়, ভাবে অন্য কারো কথা। মরিস না কেন তুই?
কথাটা বলতে বলতে কেঁদে উঠল আফরা। চুপচাপ সেই তপ্ত নোনা জল দেখে নিল অথই। দেখতে দেখতে কখন তার চোখ বেয়ে জল পড়তে লাগলো একটুও টের পেল না। টের পেল তখন যখন আফরা তার ধার ঘেঁষে বসেছে, নরম হাতে চোখের জল মুছিয়ে দেয়। কেঁপে ওঠে অথই, মুখে ফুটে ওঠে ব্যথা। বলতে ইচ্ছে করে অনেক কথা, বলতে পারে না। তার ভালোবাসা যে শুধু তার গলার স্বরটাই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে 4টে বছর, কেড়ে নিয়েছে তার জীবনের সকল সুখ। কোন মুখে বোনকে জবাব দেবে? সেই সাধ্য যে তার নেই। আফরা বলে, খুব তাড়াতাড়ি সুস্থ হবি বোন, আমি তোকে মস্ত বড় ডাক্তার দেখাবো। আর মাত্র কয়েকটা মাস কষ্ট কর, এরপরেই তুই সুস্থ হবি। দু বোন আমরা এই শহর ছেড়ে অন্যত্র চলে যাব। এই শহর ভালো না। চুপ থেকে নীরব সমর্থন জারি করলো অথই। চোখ মুছে ঘর থেকে বের হয়ে গেল আফরা। কয়েক লোকমা ভাত খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল বোনকে। তারপর নিজেও কিছুটা খেয়ে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। যদিও আজ ভার্সিটি যাওয়ার ইচ্ছে তার ছিল না, তবে যাকে কেন্দ্র করে তার সাথে সম্বোধনের খেলা চলছে তাকে তো চিনতে হবে। মনে মনে পণও করে নিয়েছে আজ যে প্রথম তাকে ভাবি বলে ডাকবে, গলা চেপে ধরে হলেও পেট থেকে কথা বের করে ছাড়বে। ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। ভার্সিটিতে টিকে থাকা মুশকিল হবে। সারা ঘরময় ছোটাছুটি করছে মনিরা। আজ আনন্দগুলো যেন উপচে পড়তে চাইছে। পুরো বাড়ি আজ আহাজারি চিৎকারে গমগম করলেও মনিরার মাঝে কোনো রকম বিষাদের চিহ্ন নেই। একজন ধর্ষকের জন্য আর যাই হোক সমবেদনা মানায় না। তার তো ইচ্ছে করছে ভালো হাতটাও দুমড়ে মুচড়ে দিতে, আর কোনো দিন যেন কোনো মেয়ের সম্মানে থাবা না বসাতে পারে। কাল রাতেই খবর এসেছে বাড়ির বড় ছেলে পুলিশ অফিসার আতিকুর ডিউটি থেকে এসেছে সবে। তখনই খবরটা পেয়েছে। ফোন পাওয়ার সাথে সাথেই ছুটে গিয়েছিল। ভাইয়ের এমন অবস্থায় আরামের ঘুমে বিভোর থাকতে পারে সে? খবরটা তখনও মনিরার কানে পৌঁছায়নি। আজ সকালেই সে পেয়েছে। তারপর থেকে খুশিতে আত্মহারা হয়ে গুনগুন করে গান গাইছে। আপাতত এখন নিজের শ্বশুর বাড়িতে ধর্ষণ হওয়ার ভয় পেতে হবে না। এমন অশ্লীলতা যে তার সহ্য হয় না। আমার চা এখনো আসলো না কেন? ঘুমাচ্ছ রান্নাঘরে? স্বামীর গম্ভীর চিৎকারে ট্রে ধরে রাখা হাতটা সামান্য কেঁপে উঠল মনিরার। ভয়ে ঢোক গিলল। খুশিতে ভুলেই গিয়েছিল, পা চালিয়ে নিজের ঘরের দিকে হাঁটা ধরল। কুচকানো ভ্রু নিয়ে ভাবতে ব্যস্ত সে। আজ হঠাৎ তুমি? স্ত্রীকে দেখে আতিকুর মুচকি হাসল। মনিরার অবাকতা যেন বেড়েই চলেছে। হুট করেই আতিকুর মনিরার হাত থেকে ট্রেটা নিয়ে অন্যত্র রেখে জড়িয়ে ধরল আষ্টে পৃষ্ঠে। এবার যেন মনিরা বাকরুদ্ধ, শুধু ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার পেল না। আতিকুর বলল, আজ মনটা বেশ ভালো দেখছি। মনিরা তবুও চুপ। আতিকুরের হাসি চওড়া হলো। বউয়ের নরম গালটা টেনে বলল, জানো আজ আমি খুব খুশি। এতটা খুশি আমি গত কয়েক বছরে হইনি। এত খুশি কেন? বোবার ডানটা ছেড়ে মুখ খুলল মনিরা। অস্পষ্ট স্বরে কথাটা কর্ণকুহরে পৌঁছাতে রহস্যময় হেসে আতিকুর বলল, যে কারণে তুমি এত খুশি। ভাবি সম্বোধনের কারণ আর মাধ্যম আজ না বললে এখান থেকে সোজা প্রিন্সিপালের রুমে যাব। বুঝতেই পারছেন ক্ষতিটা কার হবে। ভয়ে বড় সড়ো এক ঢোক গিলল সামনের মেয়েটি। প্রিন্সিপাল স্যার মানে তাদের জন্য জম। এই লোকটা এতটা কড়া, যদি শুনতে পারে ব্যাপারটা এক্ষুনি হয়তো ভার্সিটি থেকে বের করে দেবে। আফরা সেই সুযোগটাই নিয়েছে। এদের কিছু বলেও লাভ হচ্ছে না। মন খুশিতে ভাবি ডেকে যাচ্ছে। মনে হচ্ছে সকলের ভাবি ডাকার জন্য সে উন্মুক্ত। সরকারি একটা ভাব। মেয়েটা ইনিয়ে বিনিয়ে বলল, আপু আমি তো জানি না, আপনি বড় ভাইয়াদের জিজ্ঞেস করুন, তারা যা বলতে বলেছে আমরা তাই বলেছি। আফরা হাসলো। মেয়েটার হাতটা শক্ত করে ধরে হাঁটতে হাঁটতে বলল, এই যে তোমার চোখ, আমি স্পষ্ট ভয় মিথ্যে দেখতে পাচ্ছি। আমার চোখ এড়িয়ে যাওয়া এতটাও সহজ নয়। আমি অপারগ এখন। এতগুলো মানুষের দোষের শাস্তি তোমাকে একাই বহন করতে হবে, কারণ একটাই, তুমি আমাকে মিথ্যে বলেছ। মেয়েটি এবার ফ্যাচ করে কেঁদে উঠল। দাঁড়িয়ে গেল আফরা। কোনো রকম সমবেদনা সান্ত্বনা দেওয়ার প্রয়োজন মনে করলো না। অপেক্ষা করলো মেয়েটি শান্ত হওয়ার। মেয়েটি খানিক পর শান্ত হলো। ফ্যাচে কণ্ঠে বলল, আপু ভাইয়া না আমাদের ভাবি রাখতে বলেনি,
শুধু ছেলেদের বলেছিল যাতে আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে, আপনার যেন কোনো সমস্যা না হয়। আর কিছু বলেনি। এর জন্য আমরাও মজা করে আপনাকে ভাবি ডাকছি। আমার কাজিন একজন এখানে সিনিয়র, আমি তার থেকেই শুনেছি সব। আফরা চোখে মুখে তাচ্ছিল্য ফুটে উঠল। ভার্সিটিতে 3টে বছর কাটিয়ে ফেললো নিজের মতো, এখন আসছে ডিস্টার্ব যেন না করে সমাধান করতে। বিষয়টা হাস্যকর। মজা করার ব্যাপারটা নিয়ে আফরা চোখ মুখ লাল হয়ে গেল। সে কি মজার পাত্রী, নাকি এরা তাকে পাগল ভাবছে? যে যেভাবে পারছে মজা করছে। কাট গলায় বলল, এত কিছু জানতে চাইনি। আমার অজানা অচেনা সেই জামাইটাকে সেটা বলুন। যার মেহেরবানিতে সরকারি ভাবি হয়ে গেলাম, তার দর্শন না পেলে চলবে? মেয়েটা এদিক ওদিক তাকিয়ে কেউ আছে নাকি দেখে নিল। আফরার কাছ ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠল, আদিল মাহমুদ। আপনার ছেলেপেলের মুখে লাগাম টানুন মিস্টার আদিল মাহমুদ। না আমি আপনাকে চিনি, না আপনার সাথে আমার কোনো রকম প্রেম বা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। গম্ভীর কণ্ঠে কথাটা বলেই মুখশ্রী কঠোর করে নিল আফরা। সময়টা এখন গধূলি বিকেল। মেয়েটির কাছে থেকে শুধু নামটা শুনেই যা বোঝার বুঝে গেছে আফরা। নাদিয়া যে একা নয়, তার ভাইও সাথে আছে এটা বুঝতেও তার বাকি নেই। তাই তো মনের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেনি। এক মুহূর্তেই আদিল মাহমুদের ঠিকানা জেনে চলে এসেছে। দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। এই অফিসে নাকি তাদের বসের কেবিনে কেউ ঢুকতে পারে না, বাইরে থেকে কথা বলতে হয়। এই কথাটা শুনেই আফরার মাথায় বড়সড় রকমের বাজ পড়েছিল। ব্যাপারটা কেমন কৌতূহলী, তবে নিজের সমস্যার চাপে কৌতূহলটা নিজের মাঝেই চেপে রেখেছে। এই যে সে একা একটা ঘরে অবস্থান করছে, সে জানে অপর পাশে আদিল মাহমুদ নামক লোকটা আছে, তাকে ঠিক দেখছে, তবে সেই লোকটাকে দেখতে পাচ্ছে না। রাগটা যেন তিত্তির করে বেড়ে যাচ্ছে ভেতর থেকে, কোনো সাড়াটা না পেয়ে। গলার স্বর আরেকটু উঁচু করে আবারও বলল, আমি কিছু বলছি মিস্টার। ভদ্রতার জ্ঞানও কি হারিয়ে ফেলেছেন, নাকি সামাজিকতা বুঝেন না? আদিল নিজ মনে ফাইল দেখছিল। তার কানে পুরো কথাই ঢুকেছে, তবে হিসেবটা গোলমেল হয়ে যাবে বলেই মুখ ফুটে কিছু বলছে না। এখন আর সে চুপ করে থাকতে পারল না। কালো বল পয়েন্ট কলম হাতে তুলে নিয়ে গুটি গুটি অক্ষরে কিছু লিখেই বলল, আমি নয় ভদ্রতা সামাজিকতা বুঝি না, তবে মিস আপনি তো বুঝছেন। অপরিচিত কারোর সাথে উচ্চ গলায় কথা বলা কোন ধরনের ভদ্রতা, যদি একটু বলতেন। অপমানে থমথমে হয়ে যায় মুখ। হাত দিয়ে থ্রিপিসের একাংশ চেপে ধরে রাগ নিয়ন্ত্রণ করতে চায় আফরা। একসময় সে শান্ত হয়, তাকে তো হারালে চলবে না। ঠেস দিয়ে বলে ওঠে, কি যে বলেন! আপনি আমার অপরিচিত হবেন কেন? আপনি তো আমার অতি প্রিয় না দেখা, কবুল না বলা জামাই। আপনার সামনে গলার স্বর শুধু উঁচু কেন, গলাবাজিও করা যাবে। আদিলের ভ্রু কুচকে আসে। মেয়েটা এসব বলছে কেন? মজা করছে তার সাথে? ফাইলে চোখ রেখে গমগমে কণ্ঠে বলল, হোয়াট, কি বলছেন? মাথা ঠিক আছে? কিসের জামাই, কার জামাই? একদম নাটক করবেন না। নিজের চামচাদের আমার পেছনে লেলিয়ে দিয়ে এখন না জানার ভান করছেন। অথচ আমি এখন সরকারি ভাবি হয়ে গেছি, যে যেখানে পারছে মজা লুটে নিচ্ছে। আফরার কথা আদিলের মাথায় ঢোকে। এও বুঝতে পারে তার ছেলেপেলেরাই কিছু ঘটিয়েছে। শান্ত স্বরে বলে ওঠে, মিস আপনার কথা ভুল হচ্ছে। আমি এসবের কিছুই জানি না। আপনাকে সত্যি যদি অসম্মান করে থাকে, আমি বিষয়টা দেখব। আফরা কিছুক্ষণ ভেসে আসা কণ্ঠকে অনুমান করে তাকিয়ে থাকে। পর মুহূর্তেই নাদিয়ার কথা মনে হতেই বলে ওঠে, সময় থাকতে নিজের বোনকে সামলান। আমার জীবনে যদি প্রভাব ফেলতে আসে না, আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না। এবার আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন না? আমার বোনকে টানছেন কেন? ভালো ব্যবহার সহ্য হয়নি? আপনার টাইম শেষ, আসতে পারেন। আমার এতটা সময় নেই আপনাদের 2 ভাই বোনকে নিয়ে ভাবার। যেদিন নাদিয়া মেয়েটা ভাবি বানানোর জন্য আত্মহত্যার নাটক করেছে, সেদিন থেকে আপনি নামক এই অচেনা অসহ্যকর মানুষটার সাথে না চাইতেও আমার নাম জুড়ে যাচ্ছে। এরপর আমার সামনে কোনো রূপ দাগ লাগলে না, 2 ভাই বোনকে জেলের ভাত খাওয়াবো। মাইন্ড ইট। আদিল হাসলো। ফাইলটা বন্ধ করতে করতে বলল, ভয় দেখাচ্ছেন? আসলেই জানেন, ভালো ব্যবহার কারো কারো সহ্য হয় না। আমিও দেখব কি করেন আপনি। আদিল মাহমুদের সাথে লাগতে আসা দমের ব্যাপার আছে তো। এতদিনের তৈরি করা ইমেজ 1 নিমিষে ভেঙে গুড়িয়ে দিতে পারি আমি। আমাকে দুর্বল ভেবে ভুল করবেন না মিস্টার।
রক্তচক্ষু নিয়ে দণ্ডায়মান সাহসী মেয়েটির দিকে তাকায় আদিল। মেয়েটা তাকে ভয় দেখাচ্ছে? সাহস কি করে হয়? তার অফিসে তার কেবিনে দাঁড়িয়ে মেয়েটা একের পর এক ভাষণ দিয়ে যাচ্ছে, সে সহ্য করছে কেন? আফরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় আদিল। চোখের দৃষ্টি এখন শান্ত, কিন্তু এই মুহূর্তে তার চোখের দৃষ্টিতে বাঁধন ছাড়া ক্রোধ থাকা উচিত ছিল। কিছুটা ভড়কেও যায় সে। হঠাৎ করে দুর্বোধ্য হেসে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বেস্ট অফ লাক মিস আফরা ইবনাথ। আমিও দেখতে চাই আপনি কত দূর পর্যন্ত যেতে পারেন। আফরা মুচকি হাসে, পেছনে ঘুরে পা বাড়ায় হাঁটার উদ্দেশ্যে। আদিল অদ্ভুত দৃষ্টিতে মেয়েটার মুচকি হাসি মিশ্রিত মুখশ্রী দেখে। পর মুহূর্তে গা ছাড়া ভাব নিয়ে কাজে ডুব দেয়। এমন ঘটনা তার জীবনে অহরহ ঘটেছে। অনেকেই তার সামনে উঁচু গলায় কথা বলেছে, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, তবে টিকতে পারেনি। উঠতে থাকা ডানাটা কখন সে ছাঁটাই করে দেয় ঠিক নেই। ছটফট করে বিদ্রোহী নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তারই বা কী করার আছে? টকবগে যুবক, রক্ত গরম, তেজ তো থাকবেই। কেবিন থেকে বের হয়ে আফরা নিজের বাঁধা কোপাটা খুলে দেয়। হাঁটু সমান চুলগুলো আছড়ে পড়ে পিঠ বেয়ে। মুখে বাঁকা হাসি বিরাজমান রেখে এগিয়ে যায় গ্রাউন্ড ফ্লোরে। হাঁটার তালে এলোমেলো কেশও নাচতে থাকে অবলীলায়। হুট করে পেছনে থেকে দেখে হয়তো যে কেউই এলো কেশির মায়ায় মুগ্ধ হবে, অনেকবার তাকাতে বাধ্য হবে। তাই হলো। খোপা বাঁধা মাথায় ভেতরে যাওয়া মেয়েটাকে খোলা চুলে দেখে অনেকের মনেই উকি দিয়েছে নানান প্রশ্ন। এতটা সময় মেয়েটা কি করলো বসের কেবিনে? হয়তো কিছুক্ষণের মধ্যে গুঞ্জন শুরু হবে। এক এক রকম মতামত পোষণ করবে এক একজন, কিন্তু গল্পের মুখ্য ভূমিকায় তো দুজন মানুষই, আফরা, আদিল। আফরা তো তাই চেয়েছিল। অফিসের গেট পেরিয়ে বাইরে বের হয়ে আবারও এক পলক পেছনে তাকায় আফরা। ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলিয়ে বিড়বিড় করে বললে ওঠে, আমি ভীতু, তবে বুদ্ধির নই। আমার মস্তিষ্কের নিউরনগুলোতে কি কি বসবাস করে কেউ জানে না, শুধুমাত্র স্নায়ুকোষে পৌঁছানো মাত্র। উত্তেজনা ছাড়া আবার খেলা মজে না। তোমার সাহস সত্যি বেড়েছে নাদিয়া। আমার নাগালে থেকে এত বড় ঘটনা কিভাবে ঘটালে? বুক একটু কাঁপলো না? ফোন ধরে রাখা হাতটা থরথর করে কেঁপে উঠল নাদিয়ার। বড় বড় ঢোক গিলে বিছানায় বসলো। মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না, বুকটা কেমন কাঁপছে। সে তো জানতো এমন প্রশ্নের মুখোমুখি তাকে হতে হবে, তবে এখন কেন ভয় পাচ্ছে? আদিল হয়তো বুঝতে পারলো বোনের মনোভাব। হুট করেই হাসলো সে। হাসিটা নাদিয়ার কর্ণকুহরে পৌঁছাতেই চোখ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। এই হাসি তাকে তিরস্কার করছে, তার জীবনের ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে। বড্ড আফসোস হচ্ছে এখন তার, কেন এত বড় সাহস করতে গেল। আদিল বলল, আমার জীবনে ঢোকার পারমিশন আমি কাউকে দিইনি। আমার রাজ্যটা সম্পূর্ণ আলাদা, প্রবেশ নিষেধ। প্রথম ভুল ক্ষমা করলাম, যা বোন বলেই পেলে। দ্বিতীয় ভুল আর ক্ষমা পাবে না, সাবধান। ফোন কেটে দিয়ে আবারও হেসে উঠল আদিল। ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে আপন মনেই বলল, তোমার ভুল, অথচ শাস্তি পাবে মেয়েটে। আই এম সো সরি। মেয়েটার সাহস যে আমার ভালো লেগেছে। যাকে যাকে আদিল মাহমুদের মনে ধরে তার চেয়ে স্থান নেই। অন্যদিকে নাদিয়া থম মেরে বসে আছে। তার ভাগ্যটা এবারও তার ফেভারে ছিল, না হলে আদিল মাহমুদের হাত থেকে বাঁচা কম কথা নয়। ফোন হাতড়ে পরিচিত এক নম্বরে ফোন দিল। রিসিভ হলো কিছু সময় পর। ফোন রিসিভ করে অপর পাশের মানুষটা বলল, কি ব্যাপার, অনেক দিন পর ফোন আসলো? সাবধান থাকার সময় এলো বলে সিংহ যে গর্জে উঠেছে, এক থাবাতেই মাংস খুবলে নেবে। নাদিয়া চাপা শ্বাস ফেলল। আদিল মাহমুদ আর এই মানুষটা যে একই ধাঁচের, কার ভয় সে পাবে, আবার কাকেই বা সাপোর্ট করবে? বলল, তুমি কি আবার রক্তের খেলা শুরু করতে চাইছো? এসব না করলে হয় না। নাদিয়ার চোখে মুখে অসম্ভব ভয়। থামল লোকটি, খানিক সময় নিশ্চুপতায় ছেয়ে গেল। হুট করেই দুষ্টু হেসে বলল, কোনো রকম সময় ব্যয় না করেই ফোন কেটে দেয়। মদের কথা শুনেই যেন জিভ নিষ্পিস করে ওঠে মদের স্বাদ পাওয়ার জন্য। গলা যেন শুকিয়ে কাঠ হয়। স্বচ্ছ গ্লাসের তরল নিষিদ্ধ পানীয়টা ঢেলেই চুমুক বসায় নাদিয়া। চোখ বুঝে তৃপ্তির সুর তোলে।
এখন মনে হচ্ছে জীবন সুন্দর। তোকে অন্যত্র চলে যেতে হবে বোন, এইখানে তুই সেফ না। আমাকে ওরা ভালো থাকতে দিল না রে। ফ্যালফ্যাল করে বোনের দিকে তাকিয়ে রইল অথই। আফরা যত্ন নিয়ে অথয়ের মুখে ভাতের লোকমা তুলে দিয়ে বলল কথাটি। গলা দিয়ে খাবার নামে মুখে খাবার নিয়েই ভালো হাতটা তুলে বোনের হাতে রাখার চেষ্টা করলো অথই। অনেক দিন নাড়াচাড়া করা হয়নি, কেমন অবশ হয়ে আসে। আফরা বোনের মনের অবস্থা বুঝে বলল, চিন্তা করিস না বোন, তোকে যেমন সেফ রাখবো আমি নিজেও সেফ থাকবো। ওরা যদি প্রভাবশালী হয় আমার জীবনে বিষিয়ে তুলতে আসে, আমার বিষ তত্ত্ব মুখের কোণে লুকিয়েই থাকবে না, এক ছোপলে শেষ করে দিব। শান্ত হলো অথই। সূক্ষ্ম এক অদ্ভুত হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। আফরা নিজের মতো উদাস মনে খাইয়ে দিয়ে পড়তে বসলো। মাথাটায় আজ কত কি ঘুরছে, ভুলভাল কী সব ভাবছে। ওই মস্তিষ্কটাই না জানি তাকে বিপদে ফেলে। ঘড়ির কাঁটায় 11টা বেজে 43 মিনিট। ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছে মনিরা। অপেক্ষা আতিকুরের, এখনও আসছে না। ঘুমে ঢুলে পড়লেও ঘুমানোর সাহস হচ্ছে না। আসা মাত্রই দরজা না খুললে আবার কেমন জানি চোটপাট করে কে জানে। শরীর যে আর চায় না, এত প্রহার সহ্য করতে পারে? তারও তো সহ্য ক্ষমতার শেষ আছে। কলিং বেলের শব্দে হুড়মুড় করে উঠে বসে মনিরা। পরনের শাড়ি ঠিক করে দরজার দিকে ছুটে যায়। দরজা খুলেই হা হয়ে যায় সে। দরজার ওপাশে মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে আতিকুর। হাতের ভাঁজে শোভা বেলি ফুলের মালা, ইউনিফর্মের পকেটের ভাঁজে চকলেট। আতিকুর হুট করেই মনিরাকে কোলে তুলে নেয়। সব কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে মনিরার কাছে। লোকটা এতটা ভালো হলো কেন? এতটা ভালোবাসাই বা দেখাচ্ছে কেন? তাকে কি ভোলাতে চাইছে? কারণ কি? আমার বউটা এত অবাক হচ্ছে কেন? আমি কি কোলে নিতে পারি না? আতিকুরের কথায় নিজ ভাবনা থেকে বের হয় মনিরা। হুট করেই তার রাগ হয়। বলতে ইচ্ছে করে অনেক কথা, তবে সাহসে গলায় না। যদি আবারও প্রহার করে, নরম সুরেই বলল, নিতে পারো। আতিকুর হাসে। মেয়েটির চোখে মুখে ভয়, অবাকতা সে টের পাচ্ছে। তবুও যেন মনের মধ্যে শান্তি লাগছে। ঘরে গিয়ে মনিরাকে নামিয়ে দেয়, ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে মনিরা খাবার নিয়ে আবারও ঘরে আসে। আতিকুর আগে খাওয়া শেষ করে, মনিরাকে কাছে টেনে কিছুটা সময় বসে রয়। মনের মধ্যে কথা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। মনিরা অপেক্ষা করছে স্বামীর মুখ থেকে কিছু শোনার জন্য। অপেক্ষার অবসান করে আতিকুর বলল, এতদিন খাওয়া পাচানোর জন্য আমি ক্ষমা চাচ্ছি মনিরা, ক্ষমা করবে না? মনিরা ছোট ছোট চোখে স্বামীকে দেখে। ভেতরে কী চলছে বুঝতে পারে না। এই মুহূর্তে নানান রকম সুখ যেন তাকে ঘিরে ধরে। আর 5টা বাঙালি মেয়ের মতোই স্বামী ভক্ত মেয়েটি একটু ভালোবাসায় এত দিনের অত্যাচারের কথা ভুলে যায়। ঝাঁপিয়ে পড়ে স্বামীর বুকে। হাসি ফুটে ওঠে আতিকুরের মুখে। অদ্ভুত এক রহস্যময় হাসি খেলা করে চোখে মুখে। মনিরা তখন স্বামীর বুকে মাথা রেখে স্বপ্ন বুনতে ব্যস্ত। এদিকে তার স্বামী যে মনের মধ্যে কী পোষণ করে রেখেছে সে কি জানে? হয়তো জানে না। রহস্যময় হাসির কারণ কি? আমি তোমার ভাবি হতে রাজি নাদিয়া। কথাটি কর্ণকুহরে পৌঁছাতে নাদিয়া অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। মুখে মুচকি হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে আফরা। সময়টা এখন সকাল। আজ একটু তাড়াতাড়ি ভার্সিটি এসেছে সে। সরাসরি নাদিয়ার আড্ডাস্থলে এসে কথাটি বলেই পাশে বসলো। নাদিয়া কিছুক্ষণ তাকিয়ে বলল, হঠাৎ মত পরিবর্তন? কালকে তোমার ভাইয়ার কাছে গিয়েছিলাম, অ্যাটিটিউড মনে ধরেছে, ভাবলাম সুযোগটা লুফেই নেই। চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল নাদিয়া। আফরার মনোভাব বোঝার চেষ্টা তাকিয়ে রইল, তবে কিছুতেই ধরতে পারল না। মেয়েটা কেমন রহস্যময়। আফরা আবারও বলল, সন্দেহ করছো আমাকে? ভরকে গেল নাদিয়া। মেয়েটা বুঝলো কি করে? আমতা আমতা করে বলল, সন্দেহ করার কথা না বলছো, হঠাৎ মেয়েটা রাজি হয়ে গেল, ব্যাপারটাই মাথায় ঢুকছে না। শব্দ করে হাসলো আফরা। ভাবলেশীন বলল, হয়তো কারণ আছে, হয়তো নেই। তবে তোমার ভাইয়ের বউ কিন্তু আমিই হব, দেখে নিও। নিজের গন্তব্যের দিকে হাঁটা ধরে আফরা। পেছনে কয়েকজন মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে রয় রহস্যময়ী মেয়েটির দিকে। নাদিয়াও ঠিক এভাবেই বলেছিল, মেয়েটা কি তার থেকে শোধ নিচ্ছে? তবে এত কিছু ভাবার সময় নাদিয়া পেল না। মনের মধ্যে এবার খুশিরা ঘুরছে।